আচ্ছা। আমরা আজকে তোমার নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতির যে মূল কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্টে যে কনসেপ্টে চলে যাব সেটা হচ্ছে আমার গতি। গতি অর মোশন, তার মানে আমার মোশন বলতে কি বোঝানো হয়। অর্থাৎ আমরা জানি যে একটা বস্তুর অবস্থান পরিবর্তনের যে ঘটনাটা হয় সেটা হয় মূলত গতির কারণে। এই বস্তুর অবস্থান সময়ের সাথে সাথে যে বস্তুর অবস্থান পরিবর্তনটা হয়, এটাই হচ্ছে আমার একটা গতির উদাহরণ। তো আমার যে বস্তুটার গতির গতিও যে একটা বৈশিষ্ট্য আছে, আমার বস্তুর গতিও কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো হলো যে অবস্থান পরিবর্তন। গতি বোঝানোর জন্য অবশ্যই অবস্থান চেঞ্জ হইতে হবে, ঠিক আছে? তো কিরকমের অবস্থান চেঞ্জ হবে, ধরো আমার একটা বস্তু এ প্রান্তে ছিল, তো ধরলাম 2 সেকেন্ড চলার পর এইটা এ থেকে বি পয়েন্টে চলে আসলো। এটা বি পয়েন্টে চলে আসলো। এইখানে এই ডিস্টেন্সটা যে কাভারেজ করলো, এইটাই তার জন্য এই ডিস্টেন্স কাভার করলো। এই ডিস্টেন্সটা যে বস্তুর যে ধর্মের কারণে কাভার করতে পারলো, সেটাই হচ্ছে বস্তুর গতীয় ধর্ম। সময়ের উপর নির্ভর করে। গতি সবসময় সময়ের সাথে সম্পর্কযুক্ত। দেখো, আমার বস্তুটা যখন এই এ থেকে বি পয়েন্টে গেল, এইখানে ডিস্টেন্স কাভারেজ করছে একটা সময়ের সাথে সাথে। এটা জাস্ট ডিস্টেন্স মুহূর্তের মাধ্যমে কভার করতে পারলো না। ধরলাম এই 0.0001 সেকেন্ড সময়ে এ থেকে বিতে চলে গেল, তাও কি তার একটা টাইমের চেঞ্জ হয়েছে না? তার মানে গতি সব সময় কিসের উপর নির্ভর করে? এটা অবশ্যই অবস্থান পরিবর্তন হইতে হবে গতি বোঝানোর জন্য। এটা সবসময় সময়ের সাথে সম্পর্কযুক্ত দিক থাকতে পারে। মানে গতির একটা দিক থাকতে পারে, যেমন আমি ধরে নিলাম, আহ, আমি ধরে নিলাম এ থেকে বিতে গেল। এই যে এ থেকে বিতে গেল, আমার এই বস্তুটা আমি ধরে নিলাম পূর্ব দিকে আছে। বস্তুটি পূর্ব থেকে পশ্চিম দিকে গেল। এইটাই বোঝানো হয়, অর্থাৎ বস্তুর দিক থাকতে পারে। যদি দিক থাকে, তাহলে ওই ধরনের গতিকে বলা হয় বেগ। আর যদি দিক না থাকে, এটা দিক কি থাকবে। আর যদি দিক না থাকে, ওই ধরনের গতিকে বলা হয় গতির পরিমাপ বা স্পিড, দ্রুতি। স্পিড বা দ্রুতি, এটার কি দিক থাকবে না, থাকে না, ঠিক আছে? তার মানে আমার যেসব আহ, যদি কোনো গতীয় রাশিকে আমি প্রকাশ করি এবং সেখানে যদি আমি দিক উল্লেখ করা থাকে, তাহলে সেটা হচ্ছে যে আমার আহ, বেগ বা ভেলোসিটি। তা আর যদি আমার দিক না থাকে, সেই ক্ষেত্রে সেটা কি স্পিড বা দ্রুতি। দিক বলতে কি বোঝানো হয়? দিক বলতে বোঝানো হয় যে বস্তুটা ইস্ট থেকে ওয়েস্ট, না ওয়েস্ট থেকে ইস্ট, বা উত্তর থেকে দক্ষিণ, না দক্ষিণ থেকে উত্তর। জাস্ট এগুলোই বোঝানো হয়। তারপর আমরা নেক্সট বৈশিষ্ট্যতে চলে যাই। আপেক্ষিক ধারণা। গতি আপেক্ষিক, অর্থাৎ একটি বস্তু স্থির অথবা গতিশীল কিনা তা নির্ভর করে পর্যবেক্ষকের অবস্থানের উপর। এখন এই জিনিসটা আমি বুঝাই। আপেক্ষিক ধারণা বোঝানো হয় যেমন আমার সাপেক্ষে অপর একটি বস্তুর বেগ। ধরো আমি দাঁড়াই রইছি একটা জায়গায়, এই জায়গায় আমি দাঁড়াই রইলাম, এই জায়গায় আমি দাঁড়াই রইছি, আমার সামনে দিয়ে একটি গাড়ি যাচ্ছে। তো আমার সাপেক্ষে এই গাড়িটি কি গতিশীল, আর আমি গাড়ির সাপেক্ষে কি স্থির। কেননা আমার সাপেক্ষে গাড়িটার অবস্থানের চেঞ্জ হইতে আছে। কিন্তু আ- ও আমার সাপেক্ষে গাড়ির অবস্থানের চেঞ্জ হইতেছে, কিন্তু আমার তো অবস্থানের চেঞ্জ নেই। কারণ কি? আমি ধরে নিলাম এইটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট এ, আমি এটিই আছি, বাট গাড়িটা কিতে চলে গেল, বিতে চলে গেল, তাও ধরে নিলাম 30 সেকেন্ডে।
এবং সে ডি ডিস্টেন্স কাভারেজ করলো। তার মানে আমি স্থির হইলেও আমার সাপেক্ষে যে গাড়িটার বেগ আছে, এই বেগটা যে আমি নির্ণয় করব, এইটাই বোঝানো হয় যাইয়া আমার আপেক্ষিক ধারণা। তারপর গতির যে প্রকারভেদ, তোমার গতি যেমন সরল রেখার গতি, তারপর বক্ররেখার গতি, ঘূর্ণন গতি, সরল রেখার গতি, বক্ররেখার গতি, ঘূর্ণন গতি, এই সমস্ত আমার উদাহরণে আছে। তার মানে আমার গতি যে থাকবে সেটা, গতি আমার কয়েক প্রকার হতে পারে। এটা হতে পারে সরল রেখা গতি, বক্ররেখার গতি, ঘূর্ণন গতি, তারপর সরল স্পন্দন গতি, তারপর স্পন্দন গতি। এখন আমরা যে সরল রেখা বা সরল রৈখিক গতি, এটা দ্বারা কি বোঝানো হয়, আসো ফার্স্টে এটা আলোচনা করি। সরল রেখা, বস্তু যদি বস্তু যদি সরল পথে চলে, সরল পথ বলতে কি বোঝানো হয়, বস্তু যদি সরল বা সোজা পথে চলে। ধরো আমার এই একটা পথ, এটা কি আমার সরল রেখা, তার মানে এই বস্তুটা এ থেকে বিতে গেল, এইখানে যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা হয়েছে বস্তুর সরল রৈখিক গতির কারণে। কারণ কি, এ সোজা পথে চলতেছিল। তারপর আসো আহ বক্ররেখার গতি বা ঘূর্ণন গতি। বক্ররেখার গতি মানে বস্তু যদি বক্র পথে চলে, যেমন আমাদের বাসা বাড়িতে যে ফ্যান ঘুরে, এইটা দেখো, এটা কিরকমের, বৃত্তাকার পথে ঘুরে না? ধরো এরকমের, এই আমার পাখাটা একটা পাখা, এই পাখাটা আমার প্রতি সময়ের সাপেক্ষে একই দিকে ঘুরে আসতে আছে না? এইটা হচ্ছে আমার ঘূর্ণন গতির উদাহরণ। অর্থাৎ বৃত্তাকার পথে চলে এবং এটা সময়ের সাথে সাথে বৃত্তাকার পথটা অতিক্রম করে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে, এবং এর ডিস্টেন্স কি সবসময় সেম না। কারণ কি, এর কি তার ব্যাসার্ধের না, কেন্দ্র করে ঘুরতে আছে ব্যাসার্ধের সমান দূরত্ব নিয়ে। তারপর আসো আহ বক্রাকার গতি, তারপর আসে যাইয়া তোমার চলন গতি। চলন গতির উদাহরণ কি, যে একই সাথে সকল কণা একই দিকে যাবে। যেমন ধরো এই একটা বস্তু এ, এই একটা বস্তু এ, এই একটা বস্তু এ, এই একটা বস্তু এ, এ বি সি ডি, এরা একই সাথে আমার একই দিকে যাত্রা করছে, যে এইটাই হচ্ছে আমার চলন গতির উদাহরণ। অর্থাৎ এরা একই সাথে একই দিকে যাত্রা করবে। ঠিক আছে। তারপর আসো পর্যায়বৃত্ত গতি। এইটাই তো পর্যায়বৃত্ত। আমার এই পর্যায়বৃত্ত গতি নিয়ে আমার সামনে একটা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে যে তোমাদের তরঙ্গের ভিতর আলোচনা করা হবে বিস্তারিত। এখন আমি পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ দিই। ধরো মানে পর্যাবৃত্ত গতির উদাহরণ কি, নির্দিষ্ট সময় পর পর গতি পর্যায়বৃত্ত হয় একই দিকে। অর্থাৎ তোমার ধরো আমার একটা বস্তু আমি এখানে ঝুলাই রাখলাম, তারপর আমি এদিকে টাইনে ছেড়ে দিলাম, তারপর বস্তুটা কি হবে, পরস্পর থেকে এদিকে 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 যে আসা যাওয়া করবে। এইটাই হচ্ছে আমার পর্যায়বৃত্ত গতি। তাহলে কি, একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে যাচ্ছে না? অর্থাৎ টি সময় পর এটি যাচ্ছে, আবার এইখানে আসতে আছে যে টি সময় লাগে, আবার এইখান থেকে এইখানেও আসতে কি ওই একই সময় লাগবে। অর্থাৎ বি সময় পর ওই একই সময় যাচ্ছে। আর এই যে টোটাল এ বি পথটা অতিক্রম করছে,
তার অর্ধেক সময় এই সি পয়েন্টে আসছে। তো এই ধরনের গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আর এরই একটা অংশ আছে যেটাকে আমরা বলি সরল সন্ধিত গতি। সরল সন্ধিত গতি কি, যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পরপর আসা যাওয়া করে। ধরো এই পর্যায়বৃত্ত গতি কি একটা নির্দিষ্ট সময় পর থেমে যাইতে পারে, বাট পর্যায়বৃত্ত গতি কি থামবে না, ফোর্স ক্রিয়েট করে যদি আমি এখানে সাইডে দিই এই জিনিসটাকে, এ পরপর আসা যাওয়া করতেই থাকবে এবং নির্দিষ্ট সময় পর পর এ, বি এবং সি কে অতিক্রম করতে থাকবে। আর পর্যায়বৃত্তের ক্ষেত্রেও এ বি সি কে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, বাট একটা সময় এখানে থেমে যাবে। কেন থেমে যাইতে পারে, এখানে বাতাসের বাধা থাকবে, তোমার ধুলোবলি থাকে, এই সমস্ত বাধার কারণে আমার এখানে থামে যাইতে পারে। বাট পর্যায়বর্তীর গতির ক্ষেত্রে আমার এখানে কোনো ধরনের বাধা থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে চলে গেলাম এখন গতির উদাহরণগুলো দেখি। দেখো, একজন ছাত্র যদি সাইকেলে চালিয়ে স্কুলে যায় তার অবস্থান সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, যেটা গতিশীল। এখন এইটা আমার কোন ধরনের গতির উদাহরণ? এইটা, এই গতির ভিতর আমার আছে সরল রৈখিক গতি, তারপর বৃত্তাকার বা ঘূর্ণন, উভয় গতি আছে। কারণ কি, আমার যে রাস্তাগুলো হয় রাস্তাগুলো সরল রেখার হয়, প্লাস এই ধরনের বাঁক থাকে। এই যখন বাঁককে আমি অতিক্রম করব, তখন কি আমার এখানে কি বৃত্তাকার গতির সৃষ্টি হইবে। গাড়ি চলার ক্ষেত্রেও ওই একই ধরনের জিনিস। নদীর প্রবাহ, নদীর প্রবাহের ক্ষেত্রেও তুমি দেখো, নদীতে কি বাঁক নেই? নদী কি একেবারে সরল রৈখিক থাকে? নদীতে তো এরকমের বাঁক থাকে। তো নদীর ভিতরে তোমার কি সরল রৈখিক গতি প্লাস বৃত্তাকার গতি দুইটাই থাকে। আর পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন, পৃথিবীর যে নিজ অক্ষের ঘূর্ণন, এটা আমার কিসের উদাহরণ? ঘূর্ণন গতির। কারণ কি, আমরা সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত যে ঘুরতে থাকি, এবং এর যে গতি, এটা ঘূর্ণন গতি প্লাস এটা একটা সরল সন্ধিত গতি। ঘড়ির কাঁটা একটা বক্ররেখার গতি বা বৃত্তাকার পথে চলে, এটাও কি আমার সরল সন্ধিত গতির উদাহরণ। কারণ কি, ঘড়ির কাঁটা কি রকমের ঘুরে, এই যেমন ঘড়ির কাঁটা আমি ধরলাম মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা একটা নির্দিষ্ট টাইম পর পর 12, 11, 10, 6, 3, 2, 1 নির্দিষ্ট সময় পর পর এই সময়গুলোকে অতিক্রম করে না। আর এরা কি, তাহলে এটা কোন ধরনের গতির উদাহরণ? সরল সন্ধিত গতি এবং ঘূর্ণন গতি এবং বৃত্তাকার গতি, সব ধরনের গতির সমন্বয় এখানে আছে। তাহলে আমি নেক্সটে চলে যাই। স্কেলার রাশি। আমার রাশি রাশি জিনিসটা কি, আমরা যে পদার্থ বিজ্ঞানে বিভিন্ন ধরনের পরিমাপ করি, এই পরিমাপকৃত মানগুলোকে প্রকাশ করার জন্য আমার কিছু জিনিস থাকে যাকে আমরা শুধু রাশি বলি। তো রাশি, যা, যে রাশি শুধুমাত্র মান পরিমাপ করতে পারে, ঠিক আছে, যে শুধু মান পরিমাপ করতে পারে, দিক বা দশার প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলবো? রাশি বলবো। রাশির উদাহরণ কি, যেমন 5 মিটার। আমার কাছে 5 মিটার দৈর্ঘ্যের একটি লাথি আসছে, তাহলে কি আমার এখানে কি কোনো দিক আছে? দিক বলতে কি বোঝানো হয়েছে, আগেই বলা হয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, অথবা এ থেকে বি, বি থেকে সি, এগুলো বোঝানো হয় দিক দ্বারা। তারপর ভর, আমার কাছে করিমের ভর, করিমের ভর 40 কেজি। দেখো, এইখানে শুধু আমি কি করিমের ভরটাকে কি দ্বারা প্রকাশ করছি? শুধু একটা মান দ্বারা প্রকাশ করছি। তার মানে এখানে তো আমার আর বাড়তি কিছুর প্রয়োজন হয় নাই। তার মানে কি, এটা আমার একটা রাশি। কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি কি, যে রাশি প্রকাশ করার জন্য আমার মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই। তো বিশেষ বৈশিষ্ট্য আছে এটার, শুধুমাত্র সংখ্যা মান ও একক থাকে, অর্থাৎ এটা সংখ্যা, সংখ্যা মান কি, এই যেমন 40। আর একক কি, যেমন কেজি। আবার ধরো 10 সেকেন্ড, 10 কি সাংখ্যিক মান, সেকেন্ড কি সময়ের একক, কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করে না। এখন দেখো 40 কেজি, এর কি নির্দিষ্ট কোনো দিক আছে? এটা দ্বারা তো আমরা ভর বুঝি। সেকেন্ড, এটা দ্বারা তো সময় বুঝি। তার মানে কি, এটা দ্বারা আমার কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করবে না। এই তিনটা বুঝতে পারলেই তুমি স্কলার রাশি ভালোভাবে বুঝতে পারবা। ভেক্টর রাশি, যে রাশির মান দিক দুটোই থাকে তাকে ভেক্টর রাশি বলে। যেমন করিম,
করিম এ থেকে বি তে গেল, এ থেকে 5 মিটার দূরে বি পয়েন্টে গেল। তার মানে কি, আমার করিমের ডিস্টেন্সটা যখন বুঝাইলাম সেটা হচ্ছে কি আমার একটা ভেক্টর রাশি, অর্থাৎ এ থেকে বি। তো ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ আছে, উদাহরণগুলো হচ্ছে বেগ, বল, ত্বরণ, ভরবেগ। কিলোমিটার উত্তর দিকে হবে। তারপর বল 10 নিউটন ডান দিকে, স্থানচ্যুত, ভরবেগ ইত্যাদি। বিশেষ বৈশিষ্ট্য: মান ও একক পাশাপাশি একটি নির্দিষ্ট দিক থাকে। অঙ্কে সাধারণত এটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখন আসো, আমরা যখন ভেক্টর রাশিকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। এটাকে এ ভেক্টর, কমা, এইভাবে প্রকাশ করতে পারি, কমা ভেক্টরের নিচে প্রকাশ করতে পারি। অথবা আমরা তো খাতায় মোটা মোটা হরফে লিখতে পারি না, আমরা যদি মোবাইল কম্পিউটারে টাইপ করি তখন আমি মোটা হরফে লিখতে পারি, অর্থাৎ আমি মোটা হরফেও এটাকে প্রকাশ করতে পারি। অথবা এ ক্যাপ আকারেও প্রকাশ করতে পারি, অর্থাৎ আমি ভেক্টরকে সাধারণত এইভাবে প্রকাশ করে থাকি। এখন আমি এই জিনিসটা ভালোভাবে বুঝাই। ধরো আমার, অর্থাৎ দিক দিয়ে বুঝাই, এটা আমার কি উত্তর, এটা আমার কি দক্ষিণ, এটা আমার কি তাহলে পূর্ব, এটা আমার কি পশ্চিম। আমার এই জায়গায় আমার একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটা কোথায় আছে? উত্তর পূর্বের কোনো একটা পয়েন্টে। এই পয়েন্ট থেকে আমার বস্তুটা এই পয়েন্টে নিয়ে আসলাম, বি পয়েন্টে। তার মানে আমি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বস্তুটা নিয়ে আসলাম, এই যে আমার অতিক্রান্ত ডিস্টেন্সটা, এইখানে আমি ধরে নিলাম যে আমি 5 মিটার পথ অতিক্রম করছি। এখন এইখানে কি চেঞ্জ হয়েছে? বস্তুটা উত্তর পূর্ব থেকে পূর্ব দক্ষিণে চলে গেল। তার মানে কি, এখানে আমার কি কি ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ বস্তুটা উত্তর পূর্ব থেকে পূর্ব দক্ষিণে চলে গেছে। আমি এটা বোঝানোর জন্য আমি মান এবং দিক দুইটাই প্রকাশ করছি। তার মানে আমার এটা কি বোঝানো হয়েছে? আমার এটা বোঝানো হয়েছে যে এটা আমার উত্তর পূর্ব থেকে পূর্ব দক্ষিণে গেছে, অর্থাৎ আমার বস্তুর অবস্থানের পরিবর্তন পূর্ব দক্ষিণ দিকে। তাহলে আমি কি লিখবো? এ বি ইকুয়াল টু 5 মিটার ও পূর্ব দক্ষিণে। ঠিক আছে। এখন তাহলে স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য গেল। কোনো বস্তু চলার পথে মোট দৈর্ঘ্য একটি স্কেলার রাশি, শুধু পরিমাপ আছে, দিক নেই। তার মানে কি, আমার যদি এখানে মূলত এখানে হচ্ছে আলোচনা হবে দূরত্ব, ডিস্টেন্স নিয়ে। ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে কি আমার মোট অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এইখানে কোনো দিকের প্রয়োজন হয় না। যেমন এইখান থেকে আমি বললাম যে 5 মিটার গেছে, তো এইটাকেই আমি শুধু প্রকাশ করবো যে বস্তুটি 5 মিটার সরণ হয়েছে, কিন্তু কোন দিকে হয়েছে তা করলাম না। এখন এটা সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ এর মান সবসময় পজিটিভ হয়, এর মান কখনো নেগেটিভ হইতে পারে না, সবসময় কি পজিটিভ। উদাহরণ: যদি একজন ব্যক্তি 3 মিটার পূর্ব দিকে এবং পূর্বে 4 মিটার পশ্চিম দিকে চলে, তাহলে মোট মোট অতিক্রান্ত দূরত্ব। এখন এটাকে আমি চিত্রের মাধ্যমে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। অর্থাৎ এইটা তো উত্তর, এইটা দক্ষিণ, এইটা পূর্ব, এইটা পশ্চিম। 3 মিটার পূর্ব দিকে, তার মানে আমার কোথায় গেছে? ধরলাম এই দিকে ছিল, কয় মিটার? 3 মিটার পূর্ব দিকে। এবং 4 মিটার পশ্চিম দিকে, তার মানে এই জায়গায় গেছে 4 মিটার, বি পয়েন্ট। এখন এখানে মোট তার দূরত্ব কত? আমি দূরত্ব জানি কি মোট চলার পর, তার মানে এ থেকে যে বিতে গেল, এইখানে মোট আমার অবস্থানের কতটুকু চেঞ্জ হয়েছে, এইটা যদি আমি বের করি তাহলে আমি ডিস্টেন্স পাবো। তাহলে এ বি সমান সমান কি পাবো? 3 যোগ 4 সমান সমান 60 মিটার। আর তো জটিল ভাবে আমি এটা আলোচনা করি, আর তো জটিল ভাবে যদি এটা আলোচনা করি তাহলে একটু সময়। দেখো, আমার একটা বস্তু আমি নিলাম, বস্তুটা এই উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ।
অর্থাৎ বস্তুটা আমি ধরলাম এইখানে ছিল, এ পয়েন্টে স্থির অবস্থায়, এইখান থেকে ফার্স্টে এই বি পয়েন্টে চলে আসলো। এই বি পয়েন্টে যে চলে আসলো এখানে আমার 4 মিটার, তাহলে এখানে কি চেঞ্জ হয়ে, তারপর এই বি পয়েন্ট থেকে আবার সরাসরি এইখানে চলে আসলো সি পয়েন্ট, যেটা ছিল তার এখানে 8 মিটার। সি থেকে আবার আর ই পয়েন্টে গেল যেখানে 10 মিটার। এখন এখানে দেখো বস্তুটা প্রথম উত্তর থেকে উত্তর থেকে উম, আহ, ভুল লিখছি এখানে। উত্তর থেকে উত্তর পূর্ব দিকে গেল যে 4 মিটার, তারপর উত্তর পূর্ব থেকে আহ, পূর্ব দক্ষিণ দিকে গেল আরো 8 মিটার, তারপর পূর্ব দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিকে আরো গেল 10 মিটার। এখন এখানে মোট অতিক্রান্ত অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তার মানে আমি অতিক্রান্ত দূরত্ব জানি কি, মোট যে পথ অতিক্রম করো সেইটা। তাহলে আমি এখানে দূরত্ব সমান সমান কি লিখবো, দূরত্ব সমান সমান লিখবো জন এ বি প্লাস বিসি প্লাস সিই সমান সমান কত হইল, 4+8+10 সমান সমান 4 আর 12, 12 আর 10, 22, 22 মিটার। অর্থাৎ আমার মোট দূরত্ব যদি বলে, দূরত্ব বললে আমার মোট যোগফলটা যদি আমি বের করে দিই তাহলেই আমার হয়ে যাবে কি, এইটার দূরত্ব বের করা হয়ে যাবে কোনো বস্তুর। আর এটা প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই। এখন আসো সরণ। তো সরণ, সরণ বলতে কি বোঝানো হয়, কোনো একটা বস্তুর প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সরল রেখার দূরত্ব এবং দিককে সরণ বলে। সরণ একটা ভেক্টর রাশি, এর পরিমাপের জন্য আমার মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়ে থাকে। এটা ধনাত্মক, ঋণাত্মক কিংবা শূন্য হতে পারে। যেমন আমি দেখাই, যেমন একটা উদাহরণ দিয়ে আবার দেখানোর চেষ্টা করি। একটা বস্তু নিলাম, এখানে উদাহরণটা আছে যে একটা মোট সরণ, অর্থাৎ ওইজন পশ্চিম পূর্ব পশ্চিমের জন কথা ছিল না কই জানি, এই যে একজন ব্যক্তি 3 মিটার পূর্ব দিকে, পরে 4 মিটার পশ্চিম দিকে গেল। তাহলে 3 মিটার পূর্ব দিকে, অর্থাৎ এই জায়গায় আমার যে 3 মিটার গেল, এই যে আমি ধরে নিলাম এইখান থেকে বস্তুটা যাত্রা শুরু করছে, ও থেকে এতে 3 মিটার গেল, এবং তারপর এ থেকে আবার পশ্চিম দিকে 4 মিটার গেল, তার ধরে নিলাম এই বি পয়েন্ট এইটা হইলো 4 মিটার। এখন এইখানে এ বি এর যে ডিস্টেন্সটা সেইটা দেওয়া আছে কি, 4 মিটার। তার মানে আমার যে মোট সরণটা, তাহলে আমি যাত্রা শুরু করছি কোথা থেকে, ও থেকে, তাহলে আমার সরণটা হইবে কোথা থেকে, ও থেকে বি এর দিকে। এখন আমার এটা বের করতে হবে, তার মানে আমি কি লিখতে পারি দেখো তো, এ বি সমান সমান ও বি প্লাস ও এ, এটা লিখতে পারি। কারণ তাহলে ও বি সমান সমান আমি কি লিখতে পারি, এ বি মাইনাস ও এ সমান সমান 4 - 3 সমান সমান কত, 1 মিটার। যা কোন দিকে অবস্থিত দেখো তো, যা আমার পশ্চিম দিকে অবস্থিত। তার মানে আমার কি হইবে, পশ্চিম দিকে। আরো কিছু জটিল উদাহরণের ভিতরে আমরা চলে যাই। ধরে নিলাম এই একটা বস্তু, যা, এটা তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো আমার ধরে নিলাম এই জায়গায় ছিল, অর্থাৎ এই জায়গায় আমার স্থির অবস্থায় ছিল এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে বস্তুটা ফার্স্টে এই জায়গায় চলে আসলো, যা কিনা আমার 5 মিটার উত্তর পূর্ব দিকে।
এখন বি থেকে ও পয়েন্টে চলে গেল আবার, অর্থাৎ আমার যে চলবে সেটা দিক দ্বারা বোঝানো হইবে। তার মানে আমার যে চলে গেল, চলে যাওয়ার যে ফলটা হইল সেটা হইলো আমার এখানে 3 মিটার। তার মানে আমার যে ফাইনাল পয়েন্টটা চলে আসলো, আমি যে আসলাম সেটা কোথায়, এ থেকে সি তে, অর্থাৎ আমার এ থেকে সি এর ডিস্টেন্স, অর্থাৎ আমার এইটাই তো আমার মোট সরণ, কতটুকু সরণ হয়েছে, আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম। আর আমার অবস্থানটা চেঞ্জ হয়ে দাঁড়াইলো কোথায়, সিতে, তাহলে আমার ফাইনাল যে সরণটা সেইটা দাঁড়াইতে আছে কি, এসি। তার মানে আমার এসি সমান সমান কি হইতে আছে, এসি সমান সমান এ বি মাইনাস বিসি সমান সমান 5 মিটার মাইনাস 3 মিটার সমান সমান 2 মিটার। কোন দিকে, দক্ষিণ দিকে। অর্থাৎ এইটা আমার উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ আমার 2 মিটার দক্ষিণ দিকে সরণ হয়েছে। অর্থাৎ আমি এখানে কেন মাইনাস করলাম, এইটার একটা বিষয় আমি দেখাই তোমার। এই যে আমার এ বি সি এই জিনিসটা আইলো, আমার টোটাল যে পথটা দাঁড়াইলো, এই টোটাল পথটা এখানে আমি যদি ভেক্টরের বিয়োগের সূত্র অ্যাপ্লাই করি, তাহলেই আমার এই জিনিসটা পাওয়া যায়। আর আমার মূলত জিনিসটা যে আমার সরণ বের করতে হবে, সরণ বের করতে হলে আমার মোট পথ না, আমার যে আদি অবস্থা থেকে ইনিশিয়াল অবস্থার যে ডিস্টেন্সটা, সেইটা বের করতে হবে। তাহলে অর্থাৎ ইনিশিয়াল থেকে আমার ফাইনাল পয়েন্টের ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে ইনিশিয়াল অবস্থায় ছিলাম 5 মিটার এতে, এ থেকে আমি বিতে গেলাম, বি থেকে আমি সিতে চলে আসলাম, তাহলে আমার ফাইনাল পয়েন্ট কোনটা, সি। তাহলে আমার সরণটা কোথায় হইবে, এ টু সি। তার মানে কি আমার মোট যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এ থেকে সি, অর্থাৎ আমার সরণ কোন পথ, এসি পথ। ঠিক আছে, এখন আমরা চলে আসি আমাদের দুরুটি। দুরুটি জিনিসটা কি, দুরুটিটা হচ্ছে যে তোমার যে দুরুটি দ্বারা আমরা বোঝানো হবে যে কোনো বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে সেটাকে বলে দুরুটি। অর্থাৎ দুরুটি হয়েছে যে আমার একটা স্কেলার রাশি, তাহলে দুরুটি দ্বারাই কি, দুরুটি সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, তো এইখানে এটাই বোঝা যাচ্ছে দূরত্ব হলো কোনো বস্তুর চলার সামগ্রিক পথ নির্দিষ্ট সময়ের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ দূরত্ব হচ্ছে সময়ের সাথে সাথে দূরত্বের মোট অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার। দূরত্ব সবসময় পজিটিভ হয়। কেন পজিটিভ হয় সেটাও আমরা বলছি, যে একটা বস্তু অর্থাৎ আমি এইখানে যাই, আমার যে এই উদাহরণটা ছিল এইখানে আমি চলে যাই, তাহলে এইখানে তার এই যে মোট সময় লাগছে, সে এই সময়টা অতিবাহিত করছে এ থেকে বিতে যাইতে তার লাগছে ধরো 5 সেকেন্ড, বি থেকে সিতে যাইতে লাগছে তার 6 সেকেন্ড, সি থেকে ডিতে যাইতে তার সময় লাগছে ধরলাম 7 সেকেন্ড। তাহলে তার মোট কতটুকু সময় লাগছে সেটাও আগে বের করতে হবে। টি সমান সমান 5 + 6 + 7, 7 × 6 = 13 সমান সমান 18 সেকেন্ড। তাহলে আমার দুটি সমান সমান কত দাঁড়াইতে আছে, দুটি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব 22 / 18। দুটির একক দাঁড়াবে, এটার একক মিটার, এটার একক সেকেন্ড, তার মানে দুটির একক দাঁড়াইতে আছে কি, মিটার পার সেকেন্ড। কত, 18 বা না 22/18 অর্থাৎ দুটি হইবে কি আমার মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। সব সময় কি ধনাত্মক, অর্থাৎ চলার পথের এটা কিসের উপর নির্ভর করে, চলার পথের উপর নির্ভর করে। গতি যত বেশি দূরত্ব তত বেশি। অর্থাৎ আমার আমি যত গতিতে যাব আমার দূরত্বটাও কি তত বেশি হবে। এখন আসো বেগ। বেগ কি, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। তার মানে বেগ বা ভেলোসিটি ভি সমান সমান সরণ এস বাই টি। এখন তাহলে আমি এখানে দেখো যে যদি 5 মিনিট পূর্ব দিকে 1 কিলোমিটারে যাও, তাহলে তোমার বেগ হবে পূর্ব দিকে 1 কিলোমিটার
প্রতি 5 মিনিট। অর্থাৎ এইটাকে যদি আমি আরো ভাঙ্গায় লিখি, তাহলে আমার এটা, আমি এটাকে আরো ভালোভাবে বুঝাই, বোঝানোর জন্য আগে বৈশিষ্ট্যটা পড়ো। বৈশিষ্ট্য কি? এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এটা পরিমাপের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। সরণের উপর নির্ভর করে, পথ নয়। আমার কিসের উপর নির্ভর করতে আছে? সরণের উপর। আমার তো পথের উপর নির্ভর করতে আছে না। বেগ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য যা কিছু হইতে পারে কেন। আমার যদি সরণ এস ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমার বেগ কি? জিরো। কারণ কি? ভি সমান সমান এস বাই টি। আমার যদি টাইমটা নির্দিষ্ট, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট করে দিছি, তাহলে বেগ নির্ভর করতে আছে কিসের উপর? সরণের উপর। তার মানে আমার যদি সরণ জিরো হয়, তাহলে বেগও জিরো। সরণ যদি পজিটিভ হয়, বেগও পজিটিভ। সরণ যদি নেগেটিভ হয়, বেগও নেগেটিভ। এখন আসো আমরা একটা কিছু উদাহরণের মাধ্যমে এটা দেখাই। এটাই আমাদের শেষ টপিক আজকের। অর্থাৎ এই যে পথ অতিক্রম করতে আছে, এই পথটা টোটাল অতিক্রম করতে তার 10 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। তার মানে আমার ফার্স্টে একটা বস্তু এতে ছিল, এখান থেকে বস্তুটা এ থেকে বিটে যে গেল, এই বিটে যে 1100 মিটার গেল, ওইখান থেকে বি থেকে সে আবার, অর্থাৎ এই বি থেকে সিটে চলে আসলো। এই বি থেকে সি এর যে পথটা, সেটা হলো 20 মিটার। এখন আমার এই এসি এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ আমার এসি, অর্থাৎ আমার এখানে মোট বেগটা কত। এখন দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখাই আসলাম এই যে আমরা কিভাবে বের করি, কাউন্ট করি। অর্থাৎ আমার ফার্স্টের এই মিটার, অর্থাৎ আমার যে ডিস্টেন্সটা সেটা আমাকে লাগবে। তার মানে এসি সমান সমান আমি লিখবো কি? 100 - 20 সমান সমান কত? 80 মিটার। কোন দিকে? দক্ষিণ দিকে। লেখবা দক্ষিণে। দক্ষিণে লেখলেও হবে, দিকে না লেখলেও হবে। তার মানে আমি এস পেয়ে গেলাম। এখন ভি বের করব। ভি সমান সমান কি? এস বাই টি সমান সমান আহ এস কত? 80। আর সময় কত? 10। 80/10 মিটার সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমি করি দক্ষিণে, কত? দক্ষিণে 8 মিটার পার সেকেন্ড। ওই দক্ষিণেই হইবে। এখন আমি বেগের বেগ, আমরা বেগ পেয়ে গেলাম, এবং বেগের যে মাত্রা, বেগের মাত্রা সমীকরণটা বের করি। বেগের মাত্রা সমীকরণ ভি সমান সমান কি? সরণ। সরণ ডিভাইডেড বাই সময়। আমরা সরণকে এক কথায় কি বলি? দূরত্ব। দূরত্বের আমরা মাত্রা কি জানি? এল। আর সময়ের মাত্রা কি জানি? টি। তার মানে বেগের মাত্রা সমীকরণ দাঁড়াচ্ছে কি? এল পার টি, ঠিক আছে। আর একক কি দাঁড়াবে? একক, বেগের সরণের একক মিটার, আর সময়ের একক সেকেন্ড। তার মানে কি? মিটার পার সেকেন্ড। তারপর আর একটা ম্যাথ দেখাই। ম্যাথটা হচ্ছে, রহিম রহিম 10 মিনি মিনিট এ বাড়ি থেকে স্কুলে যায়, এবং, ও না, ভুল লেখছি। কোশ্চেনটা ওইভাবে হবে না। রহিম 15 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি থেকে স্কুলে যায়, এবং 20 কিলোমিটার পার আওয়ার বেগে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। রহিমের গড় বেগ কত? এখন দেখো,
আমরা গড় বেগ যেহেতু বলছে, তার মানে যদি আমি সলিউশনটা এইভাবে করি, গড় বেগ মানে আমি যদি এইটা লিখে ফেলাই যে গড় বেগ সমান সমান এই বেগটার যোগফল আর এই বেগটার যোগফল ডিভাইডেড বাই টু। না, এটা হইবে না। কারণ কি, এইখানে আমার বেগটা নির্ভর করতে আছে কিসের কিসের উপর, সময় এবং ডিস্টেন্সের উপর। তার মানে আমার রহিম যে রহিমের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা আমি ধরে নিলাম ডি, এবং সে এই ডি ডিস্টেন্সটা অতিক্রম করতে আছে, টি ডিস্টেন্সটা অতিক্রম করতে আছে, অর্থাৎ ধরে নিলাম আসার সময় তার সময়, যাওয়ার সময় সময় লাগে T1, আবার আসার সময় সময় লাগে T2। তার মানে এখন আমাকে এখান থেকে বের করতে হবে কি, আমাকে এখান থেকে বের করতে হবে এই T1 এবং T2 কত। তারপর এই T1 এবং T2 দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, তাহলেই আমি T1 এবং T2 এর যে যোগফল, মোট সময়কে দ্বারা যদি মোট অতিক্রান্ত দূরত্ব দ্বারা ভাগ দিই, তাহলেই তো আমি গড় বেগ পেয়ে যাব। তাহলে আমার ফার্স্ট অর্থাৎ 15 কিলোমিটার, 15 কিলোমিটার সমান সমান আমি একক আর লিখলাম না, ডি বাই কি, T1। তার মানে T1 সমান সমান আমি কি লিখতে পারি, T1 সমান সমান ডি বাই 15। আবার 20 সমান সমান কি, ডি বাই T2। তার মানে T2 সমান সমান কত, D/20। এখন আমার মোট অতিক্রান্ত সময় কত, মোট অতিক্রান্ত সময়টা দাঁড়াচ্ছে T সমান সমান D/15 যোগ D/20। আর আমার মোট অতিক্রান্ত ডিস্টেন্স D সমান সমান কি দাঁড়াচ্ছে, অর্থাৎ দেখো, এক একবার আমি এই ডি ডিস্টেন্স গেছি আর একবার ডি ডিস্টেন্সে আসছি, তার মানে আমার মোট কতটুকু ডিস্টেন্স কাভার করছি, টোয়াইস ডি। তার মানে এখন আমার গড় বেগ আমি ভি সমান সমান কি লিখতে পারি, দেখো তো, আমি ভি সমান সমান লিখতে পারি যে ভি সমান সমান মোট ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই টি সমান সমান টোয়াইস ডি ডিভাইডেড বাই D/15 যোগ D/20। আমি যদি এই রাশিটা সলভ করি, তাহলে আমি আমার যে মোট অতিক্রান্ত ডিস্টেন্স বেগ সেটা পাবো কোন বেগে, কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি। সলভ যদি আমি করি, দেখো আমি কি পাই। আমার রাশিটা হইতে আছে কি, 2 ভাগ 2 ভাগ ওয়ান ভাগ 15 যোগ ওয়ান ভাগ 20 ইকুয়াল। আচ্ছা, এটা যদি আমি সলভ করি, সলভ করলে আমার দাঁড়াচ্ছে 1/15 যোগ 1/20, 17.14, অর্থাৎ 17.14 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এইখানে আমার কি জন্য আমি সরাসরি বেগ বের করতে পারলাম না, বেগ সমান সমান V1 যোগ V2 ডিভাইডেড বাই টু, যেহেতু আমাকে গড় বেগ বলছে, এটা করলেই তো আমার হয়ে যেত, কেন আমি এটা অ্যাপ্লাই করতে পারলাম না, কারণ এইখানে আমার সময় এবং আমার যে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে আছে, এটা আমার বেগ নির্ভর করতে আছে আমার কিসের কিসের উপর, টি এবং ডি এর উপর। এখন এই টি এবং ডি অর্থাৎ যাবার সময় একই সময়, আসার সময় তো একই সময় না, ভিন্ন ভিন্ন সময়। তাহলে আমি তো সরাসরি বেগ দুইটা গড় করে দিলে হচ্ছে না, তাহলে আমাকে কি মোট অতিক্রান্ত ডিস্টেন্স দ্বারা মোট সময়কে দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি
গড় বেগটা পেয়ে যাই। তাহলে আজকের আমার এই পর্যন্তই আলোচনা। এখন আমি এটার একটা সারমর্ম বলি। আমি এখানে গতি নিয়ে আলোচনা করছি। গতি কি? কোনো বস্তুর গতিটা হচ্ছে যে একটা বস্তুর অবস্থানের যে চেঞ্জ হয় যে ধর্মের কারণে, ওইটাই হচ্ছে বস্তুর গতি, অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে গতি বলে। তারপর আমরা আলোচনা করছি ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশি কি? যার মান এবং দিক দুইটাই আছে, সেটা হচ্ছে আমার কি? ভেক্টর রাশি। তারপর আমরা আলোচনা করলাম স্কেলার রাশি নিয়ে। যার মান আছে কিন্তু দিক নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। তারপর আমরা আলোচনা করলাম দূরত্ব নিয়ে। দূরত্ব কি? মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ আমি ধরো যে মোট অতিক্রান্ত যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণ কি? স্মরণটা হচ্ছে যে আমার আদি আদি অবস্থা এবং শেষ অবস্থা, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের যে পরিবর্তনটা, সেটা হচ্ছে যে আমার স্মরণ। আর তারপর হচ্ছে দ্রুতি বা দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হচ্ছে যাইয়া সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের যে হার, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি একটা স্কেলার রাশি, এর মান দিক মান আছে কিন্তু দিক নেই। আর তারপর আছে ভেলোসিটি বা বেগ। বেগ হচ্ছে যে কি? আমার সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান, বস্তুর স্মরণের পরিবর্তনের হার। তার মানে এর মান দিক উভয় আছে, এটা ধনাত্মক ঋণাত্মক উভয় হইতে পারে, জিরো হইতে পারে। তারপরে একটা ম্যাথ করলাম। ম্যাথটা আমি সরাসরি টু দ্বারা ভাগ দিয়ে কেন করতে পারলাম না? কারণ আমার যদি আমি আমি বাড়ি থেকে স্কুলে যাইতে যে সময় লাগে, আসতে তো একই সময় লাগে না, কারণ বেগের তারতম্য হয়েছে। যার কারণে কি আমার মোট সময়টা বের করে মোট অতিক্রান্ত দূরত্ব দ্বারা ভাগ দিলেই আমি গড় বেগটা পেয়ে গেলাম। ঠিক আছে।